আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বাহাতে চোখের জল মুছে নিল মিঠি, প্রলম্বিত শ্বাস ফেলে পড়ল। সুজাত, আপনি এখনো তাকে প্রচণ্ড ভালোবাসুন। আমার তাতে কিচ্ছু যায় আসে না, সেটা আপনার মনের ব্যাপার। তবে আমি আমার অতীতের জন্য আফসোস করি না। আমার আফসোস হয় এজন্য যে ভুল মানুষের সাথে আমি আমার মূল্যবান কত সময় নষ্ট করেছি। দুঃখটা আমার তখন হয় আপনার সব কিছু মেনে নিয়ে আমি সংসার করেছি। আপনাকে কেউ অপমান করে কথা বললে সেই আমি সব সময়ই ঢাল হয়ে সব অপমানের প্রতিবাদ করে আপনাকে সম্মান করেছি, সম্মানিত করেছি। আপনার এত এত ত্রুটি থাকার পরেও আমি সব মেনে নিয়েছি। কারোর সামনে পরিচয় করিয়ে দিতে সংকোচ ফিল করিনি, আপনাকে ঘৃণা করিনি। আপনার টাকা পয়সা ধন দৌলত কিছুই চাইনি, শুধু যত্ন, সম্মান আর ভালোবাসা চেয়েছি। কেবল আপনার জন্য আমার মা বাবার সংসার ভেঙেছে, আপনার জন্য আমার মামার সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে। অথচ যাদের খেয়ে পড়ে এই মিঠি নামক মেয়েটা আজ বেঁচে আছে, যাদের জন্য আজ আমার অস্তিত্ব টিকে আছে, তাদের সাথে সম্পর্ক আজ আপনার জন্যই খারাপ হয়েছে। আর আজ যখন আমার নামে এত বাজে মন্তব্য করলো, আমার গায়ে হাত তুললো, আপনি কিছুই করলেন না। আপনি ঢাল হয়ে দাঁড়ালেন না, আমাকে প্রোটেক্ট করতে পারলেন না। উল্টো আমাকে ধরে রেখেছেন যাতে আপনার প্রাক্তন স্ত্রী আমার গায়ে হাত তুলতে না পারে, তাই না? সেই সুযোগটা করে দিয়েছেন, তাই তো? সব বুঝতে পেরেছি। আর একেই স্বামী বলে। আই হেট ইউ শেহজাদ, আই হেট ইউ। আপনি আমার মতো মেয়েকে ডিজার্ভ করেন না। আপনার জন্য শবনমের মতোই মেয়ে পারফেক্ট। চোখের জল মুছে হাঁটতে লাগলো মিঠি, আবারও হাত ধরে ফেলে। অনেক তো বলেছো, এবার থামো, বাসায় চলো প্লিজ। হাত ছাড়ুন, আমাকে যেতে দিন। যাও, সব দোষ আমার, মাফ করে দাও, বাসায় চলো, অনেক রাত হয়েছে। ছাড়তে বলেছি, ছাড়ুন। আমার কথা শোনো। হাত ছাড়ুন। মিঠি, কথা শোনো। কোনো কথা শুনবো না, আই হেট ইউ। কষিয়ে একসাথে 5টা থাপ্পড় মারল মিঠি। ভন ভন করতে লাগলো শেহজাদের মস্তিষ্ক। ভণ্ড, প্রতারক, মিথ্যুক, বেঈমান, স্বার্থপর, সুবিধাবাদী, সুবিধালোভী, ব্যক্তিত্বহীন, কাপুরুষ, মেরুদণ্ডহীন, অ্যাবনর্মাল। গালে হাত রেখে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল শেহজাদ। মিঠি আবারও তার গায়ে হাত তোলার দুঃসাহস করেছে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। মিথ্যাবাদী, আপনি আমার জন্য একজন ভুল মানুষ, একটা ভুল মানুষ। আর সঠিক মানুষ যাই হোক না কেন, ভুলের ক্ষমা হয়, কিন্তু বেঈমানের নয়। ভুল শুধরে যায়, বেঈমান শুধরে যাবার নয়। সব ভুল শোধরানো যায়, কিন্তু ভুল মানুষের ফাঁদে একবার পড়লে তার থেকে মুক্তি পাওয়া যায়। কারণ ভুল মানুষ বারবার ক্ষতে আঘাত দেয়, নয়তো নানান অজুহাতে জীবনকে বিষিয়ে দেয়। আমার সুন্দর সাবলীল জীবনটা বিষিয়ে দিল এই নরপিশাচ লোকটা। আমি আপনাকে ঘৃণা করি। একটা থাপ্পড় মারল কষিয়ে। এই কাপুরুষ, কিসের অভাব ছিল আমার মধ্যে? রূপ, গুণ, টাকা পয়সা, ধন দৌলত, শিক্ষা দীক্ষা, ঐশ্বর্য, কোনটার অভাব ছিল আমার মধ্যে? কি ছিল না আমার মধ্যে? লোকে বলে সহজে পেয়ে গেলে মানুষ নাকি হীরাকেও কয়লা ভাবে। এই কাপুরুষ লোকটা আমাকে খুব সস্তা মনে করেছিল, কারণ আমাকে খুব সহজে পেয়ে গিয়েছিল, তো তাই। আর আমিও বোকার মতো সরল মনে ভালোবেসেছিলাম। আমি তো বুঝতে পারিনি এই কাপুরুষের এইসব চালাকি। কথায় আছে না, শকুন যতই ওপরে উঠুক তার দৃষ্টি নিচেই থাকবে। সেম এই মানুষটাও আমার মতো মেয়েকে পেয়ে সস্তা ভেবে বসেছে। অথচ সেই আমি কিনা কত কত পুরুষের স্বপ্নের রানী ছিলাম। আমাকে পাওয়ার জন্য কত মানুষ কত সাধনা করলো, তপস্যা করলো, কত কি করলো, কত রকম পাগলামি করলো, কিন্তু আমি পাত্তা দেইনি। হাজার পুরুষের সাধনার নারী ছিলাম আমি, হাজারজন সাধনা করেও আমাকে পেল না। আর এই অযোগ্য লোকটা সাধনা ছাড়াই আমাকে পেয়ে গেল, তাই আমার মূল্য বুঝতে পারছে না। কথায় আছে না, গোবরে পদ্ম ফুল ফুটলে গোবরের গন্ধ থাকেই, ঠিক তাই সেই আমার করুণায় গোবরে পদ্ম ফুল ফুটেছে, তাই মূল্য বুঝতে পারছে না। ছিল কাক, এখন অতিরিক্ত প্রায়োরিটি দেয় ময়ূরপঙ্খী ভাবতে বসেছে। যত সব, জুতার মূল্য যত দামি হোক না কেন পায়ের নিচেই থাকে, এবার সেটা হীরার জুতা হলেও। এই অপদার্থ মানুষটার এত এত ত্রুটি থাকার পরেও ত্রুটি স্বরূপ ভালোবেসেছিলাম আমি। মানুষটার হাত ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু মানুষটা এমন একটা বিপদের সময় আমাকে প্রোটেক্ট করলো না, সাপোর্ট করলো না। এই দুঃখ আমি কোথায় রাখবো? কেউ কি আমাকে একটু বলবে? শেষোক্ত কথাটি বলে চিৎকার করে রোডের উপর বসে কাঁদতে লাগলো মিঠি। কাঁদতে কাঁদতে হাঁপাতে লাগলো।
পৃথিবীর এক প্রান্তে আমার জন্য একদল ভালো চাওয়ার মানুষদের বসবাস, অথচ সেই আমি তাদের এত কিছু উপেক্ষা করে আপনার হাত ধরে ফুটপাতে দাঁড়িয়েও বলেছিলাম আমি আপনাকে ভালোবাসি শেহজাদ। আর আপনি কি করলেন? অসীম ভালোবাসার পরেও আপনি আমাকে ভালোবাসলেন না। এই দুঃখ আমি কাকে বলবো, কার কাছে চাইবো এর বিচার? আমি হেরে গেলাম। আপনার জন্য আমার সত্যিকারের ভালোবাসার বারবার হেরে গেল শেহজাদ। আমায় একটু বলুন, ভালোবাসা কেন ফুলের মতো হয় না? অধিকার যার কেবল তার হয়ে রয় না। মানুষ কেন এত বেঈমান স্বার্থলোভী হয়? থামলো মিঠি, হাঁপাতে লাগলো, ফের বলতে লাগলো। প্রতিটি মানুষের জীবনেই তার হৃদয়ের মানুষটার জন্য সবকিছুর ক্ষেত্রেই প্রথম অনুভূতিটা হয় একদম বিশুদ্ধ এবং নির্ভেজাল। আপনার জন্য আমার অনুভূতি ছিল বিশুদ্ধ এবং নির্ভেজাল। আপনার অন্ধ ভালোবাসায় আমি এতটাই বিভোর ছিলাম যে আপনার সবচেয়ে কাছের মানুষ হতে গিয়ে আমি কখন যে আমার কাছের মানুষদের কাছ থেকে সরে গিয়েছি খেয়ালই করিনি। আজ আমি বড় একা, না আমার আপনি আছেন, না আমার কাছের মানুষজন। স্রষ্টার দেয়া দুইটি চক্ষু দিয়ে সবচেয়ে বেশি যা দেখেছি তা হলো আমার সর্বনাশ। আর যারা করেছে তারা সবাই ছিল আমার আপন মানুষ, তার মধ্যে আপনি অন্যতম। আমার মামা সবসময় বলতেন, সবার সাথে মিশতে যেও না, এতে তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে। আজ বুঝতে পেরেছি কথাটা কতটুকু সত্য। এজন্যই বোধহয় তেল কখনো জলের সাথে মিশে না, মিশলে যে সে তার ব্যক্তিত্ব হারাবে। অথচ তেলকেই সবাই দোষী সাব্যস্ত করে অহংকারী ভাবে। মামা বলতেন এমন কাউকে বিয়ে করা উচিত যার কাছে ভাতের অভাব হলেও সময়, সম্মান এবং যত্নের অভাব না হয়। মামা আরও বলতো, অল্প ভালোবাসার মানুষের সাথেও জীবন থাকা যায় যদি সম্মানটা সঠিক থাকে। আর স্ত্রী যখন তার স্বামী থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসা আর সম্মান পায়, তখন কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছু না। তাই নিজের জীবনের সিদ্ধান্ত কখনো একা একা নিতে চেও না, যতদিন না তুমি দুনিয়াদারি সম্পর্কে অবগত হয়েছো। আজ বুঝতে পেরেছি কেন বলতো। দীর্ঘশ্বাস ফেলল মিঠি। আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি, খোঁজ নিয়ে দেখেছি, সাহায্য করে দেখেছি, সাধ্য মতো সব করেই দেখেছি। আর আমি বারবার তাদেরকে অকৃতজ্ঞ পেয়েছি। তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থপর মানুষদের জন্য, সুন্দর আর নিঃস্বার্থ মানুষদের জন্য কঠিন ও ভয়ঙ্কর। উঠে দাঁড়ালো মিঠি, আচমকা শেহজাদের গলা চেপে ধরে বলল, অসীম ভালোবাসা পেয়েও কেন আপনি ভালোবাসলেন না আমায় শেহজাদ? বলুন, কেন ভালোবাসলেন না? পৃথিবীতে কালো রং নাকি অবহেলিত, কিন্তু আমি কালো রঙের এক পুরুষকে ভালোবেসে থমকে গিয়েছিলাম, যেই মানুষটার কাছে আমি শুধু তার যত্ন ছাড়া আর কিচ্ছু চাইনি কোনোদিন। তবুও সে আমাকে ঠকালো, তবু বাজেভাবে ঠকালো। পুরুষ মানুষের মিথ্যে অভিনয় পৃথিবীর সকল ভালোবাসাকে হার মানিয়ে দেয়। আজ আমি হাতে নাতে এর প্রমাণ পেলাম, আমিও কারো ভালোবাসার কাছে হেরে গেছি। মিঠির দিকে তাকালো শেহজাদ। এই দৃষ্টি তাকে খুন করে ফেলে, তীর বেঁকে বুকের ভিতর ছিদ্র করে এফের ওপর করে ফেলে। মানুষ চেনার সাধ্য আমার নেই। যতবারই মানুষ চিনতে চাই আমি ততবারই বিশ্বাস করে ঠকে যাই। এই শহরে আমি কখনো মানুষ চিনতে পারিনি, কিন্তু মানুষের রূপ বদলানো দেখেছি। ভালো মানুষেরা সব সময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে। আমি ঠকে গেলাম, আমি বাজেভাবে ঠকে গেলাম, কারো ক্ষতি না করেও বাজেভাবে ঠকে গেলাম। আজ আমি জীবনের একটা সার কথা বুঝেছি। কিছু কিছু মানুষের জন্য আফসোস করতে নেই, দীর্ঘশ্বাস ফেলতে নেই, অপেক্ষা করতে নেই। অপেক্ষা করতে নেই, মানুষটা বদলে যাবে আশা করতে নেই, কোনো মানুষের প্রতি কোনো আশা আকাঙ্ক্ষা রাখতে নেই, কারোর সাথে অতটাও গভীরে তলিয়ে যেতে নেই, মায়া বাড়াতে নেই। এই সব কিছু যদি সত্যি করতে পারতাম তাহলে দুঃখ, একাকিত্ব স্থান পেত না। জীবনের রূপ হতো অন্য, কিন্তু জীবনের সার কথাটা আমরা দুঃখ পেয়ে বুঝতে শিখি, যেমনটা আজ আমি আরও একবার শিখলাম। আচমকা ধাক্কা মেরে শেহজাদকে রোডের উপর ফেলে দিয়ে হাঁটতে লাগলো মিঠি। এবারও মিঠির হাত চেপে ধরলো শেহজাদ। ধৈর্যহারা হলো মিঠি, একগাদা কথা শোনালো মানুষটাকে, অথচ কোনো বোধই হলো না। কষি আরেকটা থাপ্পড় মারলো। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল শেহজাদ। এ নিয়ে চারবার মিঠি তার গায়ে হাত তুলেছে, লজ্জে অপমানে কান্না পেল, চোখ জোড়া ছলছল করে উঠল। মায়া হলো না মিঠি, ধাক্কাতে ধাক্কাতে বলল, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ! এত বড় সাহস কি করে হয় আমার হাত ধরার? হাত স্পর্শ করার যোগ্য সেই যে সব রকম মুহূর্তে হাতটা ধরে রাখতে চায় যত্ন করে। হাউ ডেয়ার ইউ! অনেক হয়েছে, ক্ষমা করে দাও আমাকে। আমি সত্যিই একটা অপদার্থ, সঠিক সময়ে রিয়্যাক্ট করতে জানি না। যা হয়েছে সব ভুলে ফিরে আসো প্লিজ।
পায়ে পড়ি। সব কিছুর জন্য দুঃখিত, ক্ষমা চাই, ক্ষমা করো। সরে দাঁড়ালো মিঠি। ক্ষমা করতে পারবো না আপনাকে, পারলে ভালো থাকবেন। আপনি শুধু আমাকে না, আমার রুহুটাকেও আঘাত করেছেন। আর কথা দ্বারা কাউকে ক্ষতবিক্ষত করে তারপর ছোট্ট একটি শব্দ দুঃখিত বললেই কি ক্ষত সেরে যাবে? কথা দ্বারা আপনি যে ক্ষত চিহ্নিত দিয়েছেন সেটা দুঃখিত এর মলম দিয়ে মেশানো যায় না সব সময়। শরীরের আঘাত হয়তো মানুষ এক সময় ভুলে যায় ব্যথা কমে গেলে, কিন্তু অন্তরে দেয়া ক্ষত হাজার বার বলা দুঃখিত নামের মলম মেশাতে পারে না। অনেক তো হয়েছে, প্লিজ একটু থামো, শান্ত হও। কোনো এক্সকিউজ শুনতে চাই না, পা চাটা লোক। মিঠি, ধৈর্যের লিমিটেশন ক্রস করো না। যা ইচ্ছে তাই বলে যাচ্ছ সেই কখন থেকে। আমাকে বোঝার চেষ্টা করছো না। আমিও মানুষ, আমারও কষ্ট হয়, যন্ত্রণা হয়। তাচ্ছিল্য করলো মিঠি। পা চাটা লোক বলায় খেপে গেলেন কেন? আপনি তো পা চাটেন চরিত্রহীন নারীদের। তোমার থেকে এইসব আশা করিনি। আপনাদের করা ব্যবহারেই আপনাদের সাথে করলাম। ওমা, এখন দেখি নিতে পারছেন না। স্টপ মিঠি। পা চাটা লোকেরা সব জায়গায় সুবিধা পায়, বুঝেছেন? সামাজিক ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, আর কর্মক্ষেত্রেই বলেন, এরা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে। বলতে গেলে পা চাটাদের একটা কোটাই থাকে আলাদা, অথচ এরা না কারোর বিশ্বস্ত, না কারোর নিজস্ব লোক। এরা হলো সুবিধাবাদী এবং মেরুদণ্ডহীন টাইপের লোক। এদের ব্যক্তিত্ব বলতে কিছুই নেই, এদের মাঝে নিজস্ব বিবেক, বুদ্ধি, মানবতা বলতে কিছুই নেই, কিন্তু কুবুদ্ধি ভালো থাকে। তবু এরাই অনেকের কাছে প্রিয় হয়ে থাকে। যেমন আপনার মতো একজন পা চাটা লোক আমার কাছেও ছিল এতদিন, তবে আমি তাকে পা চাটতে দেইনি। মাথার ক্রাউনের মধ্যে রাখা দামি রত্নের মতো যত্ন করে রেখেছিলাম, বাট সে মূল্যটা বুঝলো না। কথায় আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে, ঠিক তেমন বন জঙ্গল, এদের বন জঙ্গলেই মানায়। অনেক হয়েছে, থামো না এবার। মাঝে মধ্যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো, কারণ বিশ্বাসঘাতকও স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। আজ আপনাকে চিনলাম। তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। ভালোবাসার জন্য মাথা নত করলে সেখানে ছোট হওয়ার কিছু নেই। সেটাকে পা চাটা বলে না, বরং ভালোবাসা আরো গভীর হয়। ভালোবাসার জন্য তো স্বয়ং ঈশ্বরও কেঁদেছিলেন। আমরা তো মানুষ মাত্র। আপনার নোংরা মুখে এসব মানায় না। ভালোবাসা কাকে বলে চেনেন? চেনেন না বোধ হয়। ভালোবাসায় দোষ ত্রুটির স্থান নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা। ভালোবাসা কখনো রূপ দেখে হয় না, ভালোবাসা কখনো যোগ্যতা দেখে হয় না। যোগ্যতার মাপকাঠি দিয়ে ভালোবাসাকে বিচার করা যায় না। ভালোবাসা কখনো নিয়ম করে হয় না। ভালোবাসা ধনী গরিব কিংবা টাকা পয়সা দেখেও হয় না। ধনী গরিব টাকা পয়সা দেখে যে সম্পর্ক গড়ে ওঠে সেটা কখনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসা কখন কিভাবে কার প্রতি এসে যায় সেটা কেউ বলতে পারে না। আপনি যদি ভেবে থাকেন যে যোগ্যতা দেখে ভালোবাসা হয়, তবে আপনার কোনো যোগ্যতাই ছিল না আমার ভালোবাসা পাবার। তবু আমি শুধু আপনাকে ভালোবেসেছি, কারণ আমার অনুভূতি, আমার ফিলিংস শুধু আপনার জন্যই এসেছে। এমন তো নয় যে আমি আর কাউকে পাইনি, আমাকে কেউ ভালোবাসেনি, আমাকে কেউ চায়নি, তাই আপনাকে ভালোবেসেছি। আমার জন্য হাজারো অপশন ছিল। আমি চাইলে আমার জন্য ভালোবাসার অভাব হতো না, কিন্তু আমি চাইনি অন্য কারোর ভালোবাসা। আমি চাইনি অন্য কারোর প্রতি আমার ফিলিংস আসুক। আমি চাইনি অন্য কাউকে নিয়ে আমার মনে বিন্দুমাত্র অনুভূতি জন্মাক, কারণ আমার সকল অনুভূতি জুড়ে শুধু আপনি। আমার ফিলিং শুধু আপনাকে নিয়ে। তবে আপনার মধ্যে এত এত ছলনা ছিল যে আপনি কখনো আমার ভালোবাসাকে মূল্যায়ন করতে পারেননি। আপনাকে ভালোবেসে আমি শুধু কষ্ট, যন্ত্রণা, আঘাত, অবহেলা, অপমান, অপদস্থ এসবই সয়ে এসেছি। আমাকে আঘাত করে প্রতিনিয়ত আপনি মজা নিয়েছেন, আমাকে কাঁদিয়ে আপনি আনন্দ উপভোগ করেছেন। এবার আপনিই বলুন, আপনি নাকি আমাকে খুব ভালোবাসতেন? এটা ভালোবাসা না। আপনি ভালোবাসতেই জানেন না। আর শুনুন, মিথ্যা বলবেন না। পুরুষ মানুষ কখনো সত্যি কথা বলে না। তারা প্রিয় মানুষটার মাথা বুকে নিয়েও মিথ্যা বলে। আরও একটা কথা না আনলেই নয়, যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয়, কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজায় গিয়ে দাঁড়ায়। আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো। তেমনি আমিও এক আটকে থাকা ভুক্তভোগী। এইভাবে বলো না প্লিজ মিঠি। আমি মিথ্যা বলিনি, সত্যি তোমায় ভালোবাসি। থুতু ফেলো মিঠি। থু, আপনার ভালোবাসায় থুথু দিলাম। তবে দোয়া করি আমার মতো মানুষ আপনার জীবনে কখনো না আসুক। আপনি যেমন চান তেমন মানুষই আপনার জীবনে আসুক। বানরের গলায় কখনো মুক্তার মালা মানায় না। আসছি, ভালো থাকবেন। মিঠি শোনো, দাঁড়াও। রাগ করো, অভিমান করো, ক্ষণিকের জন্য আড়াল হয়ে যেও, তো অজুহাতে হারিয়ে যেও না প্লিজ।
তুমি চলে গেলে হয়তো নতুন কাউকে নিয়ে ভালো থাকবে ঠিকই, কিন্তু আমি পাথর হয়ে যাব। প্লিজ থামো। পিছনে একবার ফিরে মিঠি। নারীদের অবহেলা করবেন না। নারী একবার জিত করলে শখের পুরুষ কি, ভালোবাসা কি, রাজপ্রাসাদ ছেড়ে যাওয়ার ক্ষমতা রাখে। আর আমি যার থেকে একবার দূরে সরে যাই, সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না। আমি এমনই, নিজেকে যতটা সস্তা দেখাই, প্রয়োজনে ততটাই দামি হয়ে উঠতে পারি। আপনার সবচেয়ে প্রিয় মানুষটাকে নিয়ে ভালো থাকবেন। আসছি। শেহজাদের চোখের সামনে একটা গলিতে ঢুকে গেল মিঠি। শেহজাদও পিছু নিল, তবে আর খুঁজে পেল না। মিঠি হঠাৎ কোথায় মিলিয়ে গেল, তন্ন করে খুঁজতে লাগলো, তাও পেল না। পাগল হয়ে গেল শেহজাদ, কোথাও নেই। বার কয়েক ডাকলো, প্রতি উত্তর এলো না। ফোনে কল দিল কিন্তু বন্ধ। লোকেশন ট্র্যাকিং করলো, বাসে শো করছে। এত তাড়াতাড়ি বাসে যাওয়া ইম্পসিবল। অন্যদিকে বাসা থেকে সমানে কল আসছে, সবাই ওয়েট করছে তাদের জন্য। ফোনের পর ফোন এলো, শেহজাদ কোনো প্রত্যুত্তর করতে পারল না। একসময় বলে দেয় মিঠি নিখোঁজের কথা। শুনতেই মিঠির মামারা বাসা থেকে রাস্তায় নেমে অলিতে গলিতে খুঁজতে লাগলেন। সাইনটা না নিতে পারলে শেষ। ওনারা পাগলের মতো হয়ে গেলেন, দিক বিদিক শূন্য হয়ে খুঁজতে লাগলেন। শেহজাদের চাইতেও যেন ওনাদের চিন্তা বেশি। তেমনটাই দেখা গেল। শেহজাদকে তো বকাঝকা করে আর রাখি নাই। বার কয়েক মারতে এলো তিন মামারা মিলে, কিন্তু শেহজাদ কোনো রিয়াক্ট করতে পারল না। সবটা সময় নীরব রইল। শেহজাদের একটা সমস্যা রয়েছে, সে সাথে সাথে রিয়াক্ট করতে পারে না। চোখ গেলে বুদ্ধি আসে, চোর গেলে বুদ্ধি আসে, অমন ব্যাপারের মতোই। আর তখন থেকে বোবাই ধরে। বারবার মিঠির লোকেশন ট্র্যাকিং করা হলো, বাসায় শো করছে। তবে এটা যে প্ল্যান অনুযায়ী মিঠির মামারা বুঝতে পারলো। ভাবতে লাগলো তবে কি মিঠি ওনাদের সব প্ল্যান জেনে গিয়েছে, কিন্তু কিভাবে পসিবল। সারারাত মিঠিকে খুঁজলেন তিন মামা মিলে। শেহজাদও আছে সঙ্গে, বইটা নিয়ে সবার পেছনে পেছনে হাঁটছে। বিরক্ত হলেন মতিউর রহমান, বলেই ফেলেন, ভরির জন্য হাঁটতে পারে না, শালা প্রতিবন্ধী। শুনলেও রিয়াক্ট করতে পারল না শেহজাদ। ভীষণ দুঃখ হলো এই ভরির জন্য। আজ সে স্বপ্ন মিঠি দুজনের একজনকেও সঠিক সময়ে রক্ষা করতে পারেনি, কোনো রিয়াক্ট করতে পারেনি। একবার একই আবার পেছই। বেচারা ভরির জন্য ভীষণ সমস্যায় পড়েছিল। যেভাবে দুজন লেগেছিল, তখন শুধু চোখের মুখে সর্ষফুল দেখেছিল। চারজনে রোডের উপর দিয়ে শেহজাদকে বকতে বকতে হাঁটছিল। বাঁকা চোখে তাকালেন মতিউর রহমান। শালার এত বড় ভুঁড়ি, হাঁটতেই পারে না। মিঠির মতো নাক মুখ তোলা মেয়ে কেমনি শালার সাথে এতদিন সংসার করলো? কোন রুচিতে? এরা তো রাতের অন্ধকারে দেখাই যাচ্ছে না। এত কালা মানুষ হয়? হাতে ধরে মেয়েটার জীবনটা নষ্ট করলাম। আমি তো এইভাবে অবাক হই, পরীর মতো সুন্দরী, স্মার্ট, মডার্ন, রাগী, জেদি একটা মেয়ে মিঠি কিভাবে 6-7 মাসের সঙ্গে সংসার করলো? কোন বিবেকে? এর কি দেখে, কি ধৈর্য মেয়েটার! শালারে যে একটা লাথি দিয়ে বাসা থেকে বের করে দেয় নাই, এটাই হাজারবার শুক্রিয়া। শালার ঘরের শালারে আরও 1-2 কোটি টাকার অ্যাপয়েন্টমেন্টে রাখছে। কি ভাগ্য! শালা তো মূল্য বুঝলো না, তারে কি রত্ন দিলাম। শালার মাথায় মধ্যে কোন জ্ঞানও নাই, বুদ্ধি নাই, সব গোবরে ভরা। মেয়েটাকে হারাইয়ে ফেলছে। কোথায় আছে, কোথায় গিয়েছে মেয়েটা এত রাতে? চিন্তা হচ্ছে। শালা তো হাঁটতেও পারে না। এরা আসতে বলছে কোন শালারে? সেই শালার সামনে আই, তোর একটু দেখা লই। সব শুনলেও শেহজাদ নীরব রইল। কি বলবে সে? শেহজাদের এই একটাই সমস্যা, সে কাউকে কিছু বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। চোখ জড়া ছলছল করে উঠল। মিঠির জন্য চিন্তা হচ্ছে। কোথায় গেল মেয়েটা? রাগে জিতে খারাপ কিছু করে ফেলেনি তো? আতঙ্কিত হলো শেহজাদ। মেজ এবং সেজ মামা বিরক্ত হলেন শেহজাদের প্রতি। মেজ মামা বলেন, খাওয়া দাওয়া কমিয়ে একটু জিম টিম করলে কি হয়? এই বয়সে এত বড় ভুঁড়ি চেঁচাতে ভালো লাগে? তোমার এই কেমন দেখায় নিজেকে আয়নায় দেখেছো কখনো? খচ্চর, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মিঠির মতো মেয়ে কিভাবে এর সাথে সংসার করলো? কিছু বলতে পারলো না শেহজাদ। আমার রুচির দুর্ভিক্ষ চলছে, তা জানিস তোরা? জি না ভাইজান। না চাইলেই শালারে দেখ, কোন দুঃখে এত সুন্দর মেয়ের সাথে বিয়ে দিলাম। আক্ষেপ করে বলেন মতিউর রহমান। কিছু বলতে পারলো না কেউ। আচমকা পেছন থেকে একটা গাড়ি বিকট শব্দে হর্ন দিতে লাগলো। শাসা করে গাড়িটা চলে গেল। কিছুক্ষণ পর সেই একই গাড়ি আবার এলো। ওনাদের গাড়ির উপর দিয়ে প্রায় উঠিয়ে দিচ্ছিল। চারজনে সরে গেল। আটকে উঠল চারজন। মতিউর রহমান বকতে লাগলেন, কোন শালার ঘরের শালা এমন ফাইজলামি করতেছে? আমাদেরকে কি জোগাড় মনে হয়? এটা কি রেস দেওয়ার জায়গা? শালা ফাজিল, জুতা দিয়ে চাপ কোনো দরকার। কিছু দূর গিয়ে গাড়িটা আবার প্যাক করলো। এবার আবারও ওনাদের গায়ের উপর দিয়ে উঠিয়ে দিলেন। ভাই ওনারা জড়সড় হয়ে গেলেন। মেজ মামা বললেন,
অনেক বছর আগে টারজান হিন্দি মুভি দেখেছিলাম, ঠিক সেই মুভিতেও এমন করে। বলতে আবারও গাড়িটা ওনাদের সামনে দিয়ে গেল। আশ্চর্য হয়ে গেলেন ওনারা। এসব কি হচ্ছে বুঝতে পারছেন না কিছুই। তবে না চাইতো এই ৬-৭ মাসে টুকটাক খবর পৌঁছেছিল মতিউর রহমানের কানে। স্ত্রীর মুখ থেকে মাঝে মধ্যে টুকটাক শুনতেন, যদিও গুরুত্ব দিতেন না। শুনতেন দুজনের মধ্যে ভালোই আন্ডারস্ট্যান্ডিং, চুটিয়ে সংসার করছে, কোনো দ্বন্দ্ব বিবাদ, কোনো ঝামেলা নেই, খুব সুখেই রয়েছে। এসব শুনলে মাঝে মধ্যে কেন জানি বোনের কথা ভেবে হিংসে হতো। ভেবেছিল সুখে থাকবে না, দিন রাত লাগালাগি কিংবা মারপিট করবে প্রথম দিনের মতো। ভেবেছিল এসব শুনে পৈশাচিক হাসি হাসবেন, আনন্দ করবেন, কিন্তু ঘটনা ঘটলো অন্যরকম। বিড়বিড়িয়ে বলেন, মিঠির মতো রাগী জেদি স্মার্ট মডার্ন কোয়ালিফাইড একটা মেয়েও বুঝিয়ে দিল টাকা পয়সা দিয়ে কম্পারিজন হয় না। ভালোবাসা মানুষের পাশে সবসময় থাকাটাই সব। একজন স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসার সম্মান পায়, তখন কোটি টাকাও ওর ভালোবাসার কাছে কিছু না। আসলে কথাটা সত্য। মিঠির কোটি টাকার কাছেও এই ভালোবাসার কিছুই ছিল না। কিন্তু হারামজাদাটা এটা কি করলো? কি রত্ন দিলাম তাকে, টাকার গোনা দিই নাই, আজ তো একটা টাকা ভর্তি ব্যাংক দিয়েছি। তো কোটি টাকার মালিক এই মেয়ে, সেই হিসেব জানা আছে এই হাদারামের। মেয়েটির জুতা মোছার যোগ্যতাও নেই এই হাদারামের, সেখানে কি না স্বামীর স্থান পেয়েছে। কি সৌভাগ্য! আর মেয়েটা কি অবলেলাই বিনা অভিযোগে মেনে নিয়েছে, সংসার করেছে। শালা হাবাগোবা, কি ধন হারাইলি! ইচ্ছে করছে একটা লাথি মেরে কামড় ভেঙে দেই। শালা এই বয়সে আবার ভুঁড়িটাও একটা বানাইছে, হাঁটতেও পারে না, প্রতিবন্ধী। আমার তো এখন শরীরটা ঘিনঘিন করছে। ফুরির মতো মেয়ে কেমনে ওর সাথে থাকলো, সংসার করলো? কোন রুচিতে, কোন বিবেকে? ওর কি দেখে একজন পুরুষ হয়েও এরা দেখতে ঘৃণা লাগছে আমার। ছি! দুশ্চিন্তা টেনশনে মতিউর রহমানের মাথা গুলিয়ে গেছে। ওনার ইচ্ছে করছে শেহজাদকে মেরে ফেলতে। এই লোকটার কারণে মেয়েটা এখন কোথায় চলে গিয়েছে। তপ্ত শ্বাস ফেল। সব শুনো নীরব রইল শেহজাদ। কী বা বলার আছে তার? আর এনাদের সাথে তর্কে বিতর্কে জলে তারই সমস্যা। আর ঘটনা যে সত্য, সব দোষ তো তারই। সে যদি সঠিক সময়ে প্রতিবাদ করে একটা স্টেপ নিত, তাহলে আজ এমন কিছুই হতো না। আর আসল ঘটনা তো সে ছাড়া কেউই জানে না। তাই ওনারা এখনো চুপ রয়েছেন। শুনলে নিশ্চয়ই গদ্য করে পুঁতে ফেলবেন। কিছুটা দূরে গিয়ে গাড়িটা আবার প্যাক করলো। এবার ঘাবড়ে গেল চারজনে। ওনারা বুঝতে পারলেন গাড়িটার মধ্যে থাকা ব্যক্তিটা ওনাদের টার্গেট করেছে। তিনজনেই দৌড়াতে লাগলেন। তা দেখে শেহজাদও দৌড়াতে লাগলো, কিন্তু বেচারাও ভুঁড়ির জন্য দৌড়াতে পারল না। তবুও চেষ্টা করলো। শেহজাদের কানের পাশ দিয়ে শাসা করে গাড়িটা ছুটলো। আচমকা চারজনকে ধাক্কা মারলো। চারজনে ছিটকে রোডের উপর ছড়িয়ে ছিটিয়ে হুমড়ি খেয়ে পড়লো। কোনো মতে উঠে আবারও ছুটতে লাগলো। কোমরে ব্যথা পাওয়ার দরুন হাঁটতে পারছিল না, তবুও চেষ্টা করছে। গাড়িটা সোজা চলে গেল। প্রায় মিনিট খানেক পর আবারও দ্রুত স্পিডে গাড়িটা ছুটে এলো। এবার ওনারা উল্টো দৌড়াতে লাগলেন। মেঝো মামা সেজো মামা দুজনেই ছুটে চলে গেল। বড় মামা পিছনে, তার পিছনে শেহজাদ। বেচারা শেহজাদের ভুঁড়ি নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে, কোমরও ব্যথা পেয়েছে। ফের পেছন ঘিরে ধাক্কা দিতেই মতিউর রহমান পড়ে গেলেন। গাড়িটা এবার ওনার পায়ের উপর দিয়ে চলে গেল। বিকট শব্দে চিৎকার করে উঠলেন। আতঙ্কিত হয়ে তাকিয়ে রইল শেহজাদ। পরপর এভাবে মোট 3 বার ওনার পায়ের উপর দিয়ে গাড়িটা রাউন্ড করলো। পরমুহূর্তে ওনার পা দুটো গুড়িয়ে গেল। ওখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন মতিউর রহমান। মেজো এবং সেজো মামা এলোমেলো পায়ে দৌড়াতে লাগলেন। ওনাদেরকেও সেম একই কাজ করলেন। তিনজনেই রক্তাক্ত অবস্থায় রোডের পর পড়ে রইলেন। সবার এমন করুণ দৃশ্য দেখতেই ঘাবড়ে গেল শেহজাদ। ভাবল এবার তার পালা। গাড়িটা আবারও ওর সামনে এলো। বুড়ি নিয়ে শেহজাদ দৌড়াতে লাগলো। কি আর দৌড়াচ্ছে, অনেকক্ষণ শেহজাদকে তাড়া করলো গাড়িটি। শেহজাদ হাঁপাতে লাগলো। কিছুক্ষণ পর কোথাও উধাও হয়ে গেল গাড়িটি। স্বস্তির নিঃশ্বাস ফেলে শেহজাদ। মিঠির কথা মনে পড়তে আবার খুঁজতে লাগলো। আচমকা গাড়িটি দ্রুত বেগে ছুটে এসে শেহজাদ সামনে দাঁড়ায়। শেহজাদ তখন রোডের মাঝখানে বুঝতে পারল তার সময় ঘনিয়ে এসেছে। আজ আর রক্ষা নেই। তবুও গাড়ির দিকে একবার তাকালো, কিন্তু গাড়িটি কালো, গাড়ির কাঁচও কালো। বাড়ি থেকে এবং এদিকটায় ল্যাম্পপোস্ট না থাকায় কিছুই দেখা গেল না। একবার মিঠির কথা মনে পড়লো। মিঠি এত পাকাপোক্তভাবে গাড়ি চালাতে পারে না, সবে একটু একটু শিখেছিল শখের বশে। গাড়ির দিকে তাকালো। এটা মিঠির গাড়ি নয়। মিঠির দুটি গাড়ির মধ্যে একটা টটোয়ে আর একটা মার্সিডিজ বেঞ্জ, কিন্তু এটা স্পোর্টস মডেলের।
রেজাল্টের বেশ কিছুদিন পূর্বে মিঠি BMW ব্র্যান্ডের একটা গাড়ি কেনার জন্য জেদ ধরেছিল। মিঠির বাবা বলেছিল নতুন ভার্সিটিতে উঠলে এরপর কিনে দিবেন। মেয়ের আবদার তিনি ফেলতে পারলেন না, কথা দিয়েছিলেন। আশ্চর্যের বিষয় হলো এই গাড়িটিতে কোনো নম্বর প্লেট নেই। শেহজাদের ভাবনার মাঝেই হর্ন দিয়ে এগিয়ে এলো গাড়িটি। একটু একটু করে গাড়িটি এগোয়। শেহজাদও একটু একটু করে পেছোয়। আচমকা গাড়িটা একটু পিছিয়ে হুট করে জোরে এগিয়ে আসতে চোখমুখ উল্টে সেখানেই সেন্সারে শেহজাদ। জানালার কার্নিশ গলিয়ে চোখের উপর সূর্য রোশনি পড়তেই পিটপিট করে তাকালো শেহজাদ। প্রায় কত ঘন্টা পর চোখ মেলে তাকালো, ঠিক অনুধাবন করতে পারলো না। চতুর্দিকে দৃষ্টি বোলাতে চোখ পড়ল বেলুন আর বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো গোছানো রুমের দিকে। চোখ বন্ধ করে কিছুক্ষণ পর আবারও তাকালো, বুঝতে পারলো সে বাসে রয়েছে। কিন্তু কিভাবে সম্ভব? সে তো রাস্তায় ছিল। মনে পড়লো তখন গাড়িটা তাকে ধাক্কা দিতেই কি হয়েছিল সে আর জানে না। তার মানে সে মরেনি, জীবিত। কে করলো তাকে এমন করুণা? আশেপাশে তাকাতে দেখলো তার মা, বাবা, বোন সবাই চিন্তিত মুখে বসে রয়েছে, সবার চোখে পানি। দৃষ্টি ঘোরাতে চোখ পড়ল ইয়া বড় বড় অনেকগুলো কেকের উপর। আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব এবং পরিচিত মহল থেকে শুরু করে কেউ বাদ পড়েনি। সবাই আসতে না পারলেও পার্সোনালি শুভেচ্ছা জানিয়ে পার্সেল করে কেক এবং পছন্দের গিফট পাঠিয়ে দিয়েছে। সারাত অমন করে পড়ে থাকায় কেকগুলো কেমন ছড়িয়ে গেছে। অবশ্য কেকগুলো এত বড় আর সংখ্যায়ও অনেক, তাই ফ্রিজে রাখার মতো অবস্থা নয়। হুট করেই মনে পড়ল মিঠির কথা। মিঠি কোথায় আম্মা? ও ফিরেছে? অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো শেহজাদ। কিছু বলতে পারলেন না তিনি। মুখে আঁচল চেপে হু হু করে কাঁদতে লাগলেন। এই কয়দিনে মেয়েটার জন্য খুব মায়া হয়ে গিয়েছিল ওনার। হঠাৎ কি হয়েছে এবং কোথায় হারিয়ে গিয়েছে মেয়েটা কেউ জানে না। সারাদিন কত হাসি খুশি ছিল মেয়েটা। অসুস্থ শরীর নিয়েও কত কি শপিং করেছে ওনাদের জন্য। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পুলিশকে এখনো ইনফর্ম করেনি কেউ, যেটা রাতের করার কথা ছিল। করবেটা কে? শেহজাদ তো সেন্স হারিয়ে সারাত ওভাবে ছিল। সবে সেন্স ফিরল। ভোর রাতের দিকে কয়েকটা ছেলে বাসে নিয়ে এসেছে প্রায় অর্ধমৃত অবস্থায়। আর মিঠির মামারা পাকনামি করে ইনফর্ম করতে দেয়নি। ওনাদের মনের মধ্যে কি চলছে তা কেউ জানে না। ঝরঝর করে চোখের জল ঝরে মুখে আঁচল চেপে মাথা নাড়লেন। এখনো ফেরেনি। কোথায় গিয়েছে, কি করছে, কেমন আছে মেয়েটা কেউই জানে না। আদৌ বেঁচে আছে তো? উঠে বসার চেষ্টা করলো শেহজাদ। লিভিং স্পেসে রয়েছে সে। ওনারা ধরিয়ে বসিয়ে দিলেন। চিনচিন করে মাথাটা খুব ব্যথা অনুভূত হলো। হাত দিতেই বুঝতে পারলো মাথায় ব্যান্ডেজ, তার মানে মাথায় আঘাত পেয়েছে। হাত পা দেখলো সব ঠিক আছে, শুধু মাথা ফেটেছে। ভাবুক হলো, সবার ক্ষতি করলো, ওর ক্ষতি করলো না কেন মানুষটা? আর কে ছিল লোকটা? এক এক করে নীরবে প্রস্থান করলো সবাই। থম মেরে কিছুক্ষণ ওভাবেই সোফার উপর বসে রইল শেহজাদ। ফের চোখ পড়লো কেকগুলোর উপর। 18 পাউন্ডের কেকটার পাশাপাশি 2 পাউন্ডেরও ছোট্ট একটা কেক অর্ডার করেছিল শেহজাদ। কেকটার নাম দিয়েছে মিঠি রিভেঞ্জ কেক। এই কেকের অবশ্য একটা হিস্টোরি রয়েছে। আর এই কেকটা মিঠিকে সারপ্রাইজ দিয়েছিল মূলত রাগানোর জন্যই। কিন্তু শেহজাদ অবাক করে দিয়ে রাগার বদলে মিঠি হাসতে হাসতে কুটি কুটি হয়েছে। সব ভুলে শেহজাদ মিঠির হাসি দেখছিল সেই মুহূর্তে। শুধু মিঠি না, বাসবর্তী সবাই হেসেছিল এই কেকটা দেখতেই। তার কারণ শেহজাদের 37 বছর পূর্ণ হওয়ার দিন, অর্থাৎ বার্থডে মিঠি শেহজাদকে একটা কেক সারপ্রাইজ দিয়েছিল। কেকটা ঠিক এমন ছিল। শেহজাদ সারাক্ষণ টিভিতে খেলা দেখত। একজন ব্রাজিল আর একজন আর্জেন্টিনার সাপোর্টার। এ নিয়ে অনেক ঝগড়াঝাটি করেছিল দুজন। তাই খেলা দেখা নিয়ে ফান করে একটা কেক অর্ডার করেছিল মিঠি, যেখানে শেহজাদ ব্রাজিলের জার্সি পরে সোফায় বসে খেলা দেখত। এরপর ব্রাজিল হেরে যাওয়ার পর শেহজাদ চুপসানো মুখ করে আরেকটা ডেকোরেট করা আরও ভুরিয়ালা ছিল। এরপর ব্রাজিল হেরে যাওয়ার পর শেহজাদের চুপসানো মুখ করে কেকটা ডেকোরেট করা আর ভুরিও ছিল। এছাড়াও শেহজাদকে রাগানোর জন্য কেকের উপর ইংরেজিতে লেখা ছিল হ্যাপি বার্থডে কোচ পটেটো। এর মানে এই যে ব্যক্তি যিনি তাদের বেশিরভাগ সময় টেলিভিশন দেখে, ব্যয় করেন এবং ব্যায়াম করেন না কিংবা কোনো আকর্ষণীয় শখ করেন না, তার এই মিনিংটা শেহজাদের সাথে খুব যায়, মূলত তাই লেখা। অর্থাৎ শেহজাদকে পালঙ্ক আলু বলে সম্বোধন করা হয়েছিল কেকটির মধ্যে। আর তাই এই লেখাটা দেখা মাত্রই সেদিন ভীষণ রেগে গিয়েছিল শেহজাদ। যদিও মনে মনে খুশি ছিল, কিন্তু মিঠিকে বুঝিয়েছিল সে রাগ করেছে। আর তাই এবার মিঠির বার্থডেতে রিভেঞ্জ হিসেবে সারাদিন বিছানায় বসে মোবাইল চালানো নিয়ে ফান করে এই রিভেঞ্জ কেকটা অর্ডার করে।
এর কারণ ইদানিং মিটি মোবাইলে ব্যস্ত সময় পার করছে, যদিও তাই এটাই আইডিয়া করে দিয়েছে। যদিও কেকটার মধ্যে থাকা মেয়েটির চুলগুলো মিঠির মতো ছোট এবং কালার করা নয়, বরং ভুলে লম্বা আর কালো চুল দিয়ে আর্ট করেছিল পেস্ট্রি শেপ। এছাড়াও কেকের গায়ে থাকা মেয়েটার গায়ে 3 পিস ছিল, যেটা মিঠি ভুলও পড়ে না। অর্থাৎ পুরো কেকের ডেকোরেশনটাই ভুল ছিল, তার সাথে কিছুই ম্যাচ করেনি, শুধু মোবাইল চালানোটা ছাড়া। এছাড়াও এই পেস্ট্রি শেপ এই কেকটা ডেকোরেশন করেছিলেন তিনি বোধহয় সঠিক ডিটেলস না শুনেই করেছিলেন, অথবা করার চেষ্টা করেছেন, হয়তো সেভাবে হয়নি। যাই হোক, তবে সেও যাতে সময় মিঠি সব কিছুর ডিটেলস বারবার দিয়েছিল, তাই ভুল হওয়ার কোনো চান্সই ছিল না। এই জন্যই মূলত কেকটা দেখতে হেসে কোটি কোটি হয়েছিল মিঠি। আর আরেকটা কারণ হলো রিভেন্স হিসেবে তার কেকটিতে বাংলায় লেখা ছিল, বুড়ো বয়সে এত মোবাইল চালানো ঠিক না, পুচকো বুড়ি। এই লেখাটা দেখা মাত্রই ভীষণ হেসেছিল মিঠি। একদিকে বুড়ো বয়স, আবার নাকি পুচকো বুড়ি, মানে হয় এইসবের। আর তাই হাসতে হাসতে পেট ধরে গড়াগড়ি করেছিল মিঠি। সেই হাসি দেখে মায়াময়ী দৃষ্টিতে তাকিয়েছিল শেহজাদ, সাথে কিছুটা লজ্জাও পেয়েছে পেস্ট্রি শেপের আনাড়ি কর্মকাণ্ডে। মিঠে সেই হাসি মাখা মুখে দৃশ্যটি চোখের সামনে ভাসতে আচমকা হাসি ফুটে উঠল শেহজাদের ঠোঁটের কোণে। সেদিন শেহজাদ রাগ দেখালো, কাল কেক দেখে মিঠি রাগ করেনি, তার মানে মিঠির রাগ হয়নি কেকের জন্য। এবারও পরাস্ত হলো শেহজাদ। ইস, এই মিঠিকে কোনোভাবেই পরাস্ত করতে পারে না সে। মিঠি বুঝিয়ে দিয়েছে সে এই রিভেঞ্জ কেকে তার কিছু যায় আসে না। রাগ দেখিয়ে শেহজাদ বোকামি করলো। আসলে তাদের খুনসুটিগুলো ব্যাপক ভালো লাগে তার, এবং উপভোগ করতেও দুজনে। দীর্ঘশ্বাস ফেল শেহজাদ, দু চোখ বন্ধ করতে মিঠির মায়াবী মুখ আরো গম্ভীর সুন্দর চোখগুলো ফেসে উঠল, হু হু করে উঠল বুকের ভেতর। ফের মিঠির কথা মনে পড়তে বুকটা ছ্যাদ করে উঠল। মেয়েটা কোথায়? খুঁজতে যেতে হবে এখনই। উঠে দাঁড়ালো, কিন্তু কোথায় খুঁজবে? মেয়েটা কোথায় আছে? কি করছে? সুস্থ রয়েছে তো? আদৌ কোনো অঘটন ঘটেনি তো? আর তাদের বেবিটা ঠিক আছে তো? তখন মিঠিকে পেট চেপে ধরে চলতে দেখেছিল শেহজাদ। তার সঙ্গে যখন রাগান্বিত হয়ে কথা বলছিল, তখনও মিঠি বেদনাত্মক মুখশ্রী শেহজাদের দৃষ্টি এড়ায়নি। এরপর 10-11টা থাপ্পড় খেয়েও নিশ্চল ছিল মিঠিকে শান্ত করার জন্য, কিন্তু লাভ হলো না। চোখ মেলে তাকালো, মাথায় যন্ত্রণা হচ্ছে, মস্তিষ্কের নিউরনে জট পাকিয়ে কিলবিল করতে লাগলো চিন্তাগুলো। ততক্ষণে প্রায় সকাল 8টা, তার মানে সে বেশ অনেকগুলো ঘন্টা সেন্সলেস ছিল। নিজেদের রুমে ফিরতে বুকটা আবারও ফুফু করে উঠল। আষ্টেপৃষ্টে শূন্যতারা ঘিরে ধরল। মিটের লাক্সারিয়াস প্রিন্সেস বারবি কাউন্টি বিছানার উপর ভাঁজ করে রাখা, সাথে রয়েছে খুব সুন্দর একটি ক্রাউন। শপিং থেকে ফিরলেই রেডি হওয়ার কথা ছিল। ক্রমশ বুকটা ভারী হলো শেহজাদের। বিহিত পেস্তা কালারের পাঞ্জাবির পকেটে হাত দেয়। জীবনে সেদিন প্রথম একটা আইলাইনারের আবদার করেছিল মিঠি। শেহজাদ এনেছিল ঠিকই, কিন্তু দিতে ভুলে গিয়েছিল। চোখের সামনে ধরলো আইলাইনারটা, ঝাপসা হয়ে এলো দৃষ্টি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামা পাল্টে তার মায়ের রুমের পাশ দিয়ে আসতে শুনতে পেল তিনি কাঁদছেন। ওনার পাশে পাথর হয়ে বসে রয়েছে শেহরিন। তার বাবা মা মাথা নিচু করে বসে রয়েছেন একটা চেয়ারে। ফ্লোরে হাত পা ছড়িয়ে শিনু কাঁদছে। হাতে কতগুলো ফ্রক, কসমেটিক, মেকআপ, ক্লিপ, খোপা আর কত রকমের প্রসাধনী। পাশে 2টা টেডি বিয়ার, বারবি ডলও দেখা যাচ্ছে। আহারে, নিশ্চয়ই মিঠি কাল শপিংয়ে নিয়ে গিয়ে কিনে দিয়েছিল। কাল সিনিও গিয়েছিল মার্কেটে। এই কয়দিন সিনুর সাথে খুব ভাব হয়ে গিয়েছিল মিঠির। মিঠির আবার একটা ঐশ্বরিক শক্তি আছে, খুব সহজে মিশে যেতে পারে সবার সাথে। মিঠির ইগো কম, তবে তার মধ্যে ইগো থাকলে মন্দ হতো না। সিনু মেয়েটা কেমন করে কাঁদছে, মনে হচ্ছে তার আপন কেউ মারা গিয়েছে। মেয়েটার অমন কান্নাই বলে দিচ্ছে মিঠি তাকে কতটা আপন করে নিয়েছিল। কয়েকদিন হাঁটডিসি না বলে ডাকতেও শোনা গিয়েছিল। মন খারাপের বদলে সিনু হাসতো শুধু, যেন মজার কিছু শুনেছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হঠাৎ কান্নাকাটির শব্দ শুনতেই পায়ের গতি বাড়ল। মিঠির মামিরা কাঁদছেন পাশের রুমে। সবেই বোধহয় খবর পেয়েছেন ওনারা। কাঁদতে কাঁদতে ওনার পাশে থেকে বেরিয়ে গেল। জানতে পারলো 3 মামার পা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গিয়েছে। সম্ভবত ওনাদের পা কেটে ফেলে দিতে হবে জানা গেল। ওনাদের অবস্থাও আশঙ্কাজনক। আইসিইউতে আছেন 3 ভাই। হসপিটালে এলো শেহজাদ। মিঠির মামিরা কানাকাটি করছেন। আত্মীয় স্বজন এবং মিডিয়ার লোকেরাও এসে ভিড় জমিয়েছে। ওনারা 3জনই যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত,
তাই মোটামুটি মিডিয়া পাড়া সরগরম। পুলিশ তদন্ত করছে কে বা কারা এমন জঘন্য কাজ করেছে। কেউই সঠিক তথ্য জোগাড় করতে পারেনি এখনো অবধি, তবে অভিযান অব্যাহত। যতটুকু বুঝতে পারলো, এখানে সর্বপ্রথম মিঠিকেই সন্দেহভাজনের তালিকায় রেখেছে, যেটা মানতে পারল না শেহজাদ। মিঠি এমন কাজ করতেই পারে না। তর্ক বিতর্কে না জড়িয়ে নীরবে সবার আড়ালে প্রস্থান করলো শেহজাদ। এখানে থাকাটা বিপজ্জনক, আর সে চায় না মিঠির বিষয়ে কোনো জটিলতা তৈরি হোক। যেখানেই থাকুক মিঠি, সে যেন মানে আমেরিকা ফিরতে পারে, এটাই কামনা করলো। হুট করেই মনে পড়লো শবনমের কথা, দাঁতে দাঁত চাপলো। এই শবনমের জন্য হয়েছে সব, নয়তো এমন পরিস্থিতি কখনো হতোই না। ভাবলো, শবনম আদৌ বেঁচে আছে তো? শবনম মারা গেলে মার্ডার কেসে পড়বে মিঠি, আর ক্যালিফোর্নিয়ায় যাওয়াটাও ব্লক হয়ে যাবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের রুলস অনেক কড়া। আকাশের মাধ্যমে শবনমের খোঁজ নিয়ে অন্য হসপিটালে গেল। শবনম আইসিইউতে ভর্তি। ইট দিয়ে পরপর মাথায় আঘাত করার কারণে প্রচুর ব্লিডিং হয়েছে আঘাতপ্রাপ্ত স্থান থেকে। অবস্থা আশঙ্কাজনক। বাঁচা মরার গ্যারান্টি দিতে পারছেন না ডক্টররা। শবনমের বাবা মা এবং তার বাবা সহ তাদের বেশ কয়েকজন নিকট আত্মীয় দেখা গেল। সবাই বোধহয় রাতে খবর পেয়ে ছুটে এসেছে। শবনমের স্বামীকেও দৌড়াদৌড়ি করতে দেখা গেল। শুধু তাই নয়, শবনম পুলিশি পাহারায় রয়েছে। কারণটা ঠিক জানতে পারলো না। উল্টো মিঠি কেস করেছে নাকি শবনমের জন্য, বুঝতে পারলো না শেহজাদ। সে যাই হোক, জাহান্নামে যাক, শবনম তার কি। বেইমানের শাস্তি এমনই হওয়া উচিত। এখন মিঠি কোথায় কে জানে। কারোর চোখে পড়ার পূর্বেই বেরিয়ে এলো শেহজাদ। এখন কারোর সামনে ফেস টু ফেস হওয়া মানে অহেতুক সময় নষ্ট করা। আশেপাশে সব জায়গায় এবং ফ্রেন্ডদের পাশেও খোঁজ নিল, কিন্তু কোনো তথ্য পাওয়া গেল না। রেজাল্ট প্রকাশ হতে মিঠির সব ফ্রেন্ডরা বিদেশে চলে গেছে হায়ার স্টাডি করার জন্য। বিভিন্ন হসপিটালেও খবর নিল, লাভ হলো না। কোথায় যেতে পারে মিঠি? পার হয়ে গেল 3 দিন, মিঠির খোঁজ পাওয়া সম্ভব হলো না। হতাশ হয়ে হাল ছেড়ে দিল শেহজাদ। পুরো শহর খুঁজেও লাভ হয়নি, মিঠির টিকিটও পাওয়া গেল না। যে মানুষ হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু যে মানুষ স্বেচ্ছায় হারিয়ে লুকিয়ে থাকে তাকে খুঁজে বের করা অসম্ভব। শেহজাদ বুঝতে পারল সবটাই ছিল মিঠির পরিকল্পিত। কিন্তু মেয়েটা এখন কোথায়? বিভিন্ন নিউজ পেপারে নিখোঁজের সংবাদ প্রচার করেও আশানুরূপ কিছুই হয়নি। রাত বাজে 11:30। বাড়ি থেকে সবে ফিরল শেহজাদ। হতাশ হয়ে রুমে ঢুকতেই হঠাৎ কলিং বেল বেজে উঠল। ক্লান্ত পা জোড়া টেনে টেনে ডোর খুলতে দেখলো একটা পার্সেল নিচে রাখা। সম্ভবত কেউ রেখে গিয়েছে। আশেপাশে কাউকে দেখা গেল না। ভরকাই শেহজাদ দ্রুত পার্সেলটি হাতে নিয়ে ডোর অফ করে রুমে চলে যায়। কৌতূহলী হয়ে দ্রুত পার্সেলটি খুলে দেখলো তার ভিতরে আরও একটি ছোট বাক্স এবং বেশ কিছু ফাইল। দেখে বোঝা যাচ্ছে এগুলো হসপিটালের। আতঙ্কিত হয় শেহজাদ, বুকটা ধরফর করতে লাগলো। পার্সেলের ভিতর থেকে বক্স এবং ফাইলগুলো বের করতেই সর্বপ্রথম একটি ভাঁজ করা কাগজ চোখে পড়ল। সম্ভবত একটা চিঠি। দ্রুত চিঠিটা হাতে নেয় শেহজাদ। ভাঁজ খুলতে সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয়র অপ্রিয় স্বামী। আগে ছিলেন, এখন আর নেই। কারণটা একটু পরেই জানতে পারবেন। সে যাই হোক, আকাশে থাকা মেঘের মতোই আপনি আমার ছোট্ট মনের পুরোটা জুড়ে ছিলেন। তবে খুব করে আপনাকে বলতে ইচ্ছে হয়, আমি তো একা বেশ ছিলাম শেহজাদ। হঠাৎ কেন এলেন আমার জীবনে? কেন এত কাছে টানলেন? কেন এত ভালোবাসলেন? সবশেষে বুঝলাম সবটাই মিথ্যা ছিল। হাজারো বার বুকে জড়িয়ে ধরে ভুলিয়ে দিয়েছিলেন সব কষ্ট যন্ত্রণা, সব কি মিথ্যা ছিল? তবে ভালোই যখন বেসেছিলেন, তবে কেন এত অবহেলা করলেন? আর কেনই বা এভাবে অভিনয় করলেন? আপনি তো চাইলে সবটা ঠিক করতে পারতেন শেহজাদ, কিন্তু গোছানোর চেয়ে ভাঙতে বেশি মত্ত ছিলেন আপনি। প্রশ্নটা শুধু এতটুকুই, বুকে যদি আরেক নারী ছিল তাহলে কেন এত কাছে আসলেন? কেন এত কাছে টানলেন? নাই বা আসতেন আবার জীবনে? আমি তো একাই বেশ ভালো ছিলাম, প্রয়োজন ছিল না কিন্তু আমাকে এভাবে ভাঙার। আমি কখনোই ভুলবো না আপনার দেয়া নীরবে করা আমাকে খুন, যেই খুনে হয়তো বাহিরের আঘাতটা কেউ দেখতে পাবে না, কিন্তু ভেতরে ভেতরে পুরো ছাই হয়ে যায়। জানেন, আপনি আমাকে নিজের করে নেয়ার পর আমি ভেবেছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। অথচ আপনি আমাকে বুঝিয়ে দিলেন সবাইকে অন্ধবিশ্বাস করতে হয় না। ভালোবাসার মানুষও বদলায়, নতুন কিছুর ছোঁয়ায়, নতুন কিছু পাওয়ার আশায়। ভালোবাসা যেন অস্থিতিশীল হয়ে যায়। আপনার পরিবর্তন আমার বিশ্বাসের প্রলয়। একটা সময় যা ছিল অটুট, তা এখন নষ্ট হয়ে গেছে। আমি আপনাকে নিজের করে নিয়েছিলাম, এখন আপনি আমার আবেগের
ভগ্নাংশ। তবে শিখলাম নতুন কিছু, ভালোবাসার চরিত্র বদলায়, নতুন কিছু পাওয়ার আশার চেষ্টায় সবই চলতে থাকে পরিবর্তনের ধারায়। জানেন, যার বাবা নেই তার অর্ধেক পৃথিবী নেই, আর যার মা নেই তার গোটা পৃথিবী নেই। আপনি তো জানতেন আমার মা নেই, বাবা থেকেও নেই, অর্থাৎ আমার কেউই নেই, আমার পুরো পৃথিবী নেই। মামার ছায়াতলে থেকে কোনো রকমে বড় হয়েছি। আপনি তো জানতেন আপনাকে নিয়ে আমার স্বপ্ন আশা অনেক কিছুই ছিল। আমার ভরসার স্থান আপনিই ছিলেন। আপনাকে নিয়ে আমি একসঙ্গে বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখেছিলাম। তাহলে কিভাবে পারলেন অভিনয় করতে? সে যাই হোক, আমি বোধহয় আপনার উপর একটু বেশি অধিকার খাটিয়ে ফেলেছি, সেজন্য দুঃখিত। আর যা ছিলেন তার থেকেও একটু বেশি কাছের ভেবে ফেলেছি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। অতঃপর দীর্ঘশ্বাস নিয়ে বলছি, শূন্য ছিলাম, শূন্যই থাকতাম। কেন যে মায়ার জালে পড়ে জীবনটা শেষ করলাম? কখনো শুনেছিলেন কিনা জানি না, তবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ভালোবাসার জগতে যদি প্রাপ্তি বলে কিছু থেকে থাকে তবে তার নাম বেদনা। আরও বলেছিলেন, অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। হ্যাঁ, আমি না পেলাম ঘর আর না পেলাম বর, আর এক বুক বেদনা নিয়ে আমি চলে যাচ্ছি। তবে রেখে গেলাম কিছু চাপা অভিযোগ, আপনি গোপনে রাখবেন তাকে, বাড়তে দিয়েন না। আমিও বলবো না কারোর কাছে এই মহামারী ইতিহাস। কেউ জানবেও না আমি মরেছি অনাহারে, অবহেলায়, প্রতারণায়। অবশেষে একটাই কথা, আমি আপনাকে মুক্ত করে দিয়েছি। যাকে নিয়ে আপনার কাছে আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তাকে নিয়েই খুশি থাকুন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজেকে ভালোবাসবেন। ইতি, মিঠি। চিঠিটা পড়তেই গড়গড় করে জল গড়িয়ে পড়তে লাগলো চোখ বেয়ে। ছোট্ট বক্সটা খুলতে শেহজাদ চিৎকার করে উঠল। ও চিৎকারে সবাই ছুটে এলো। দেখলো শেহজাদের হাতে ছোট্ট এক টুকরো মাংসপিণ্ড, ছোট্ট একটা চিরকুট দেয়া, তাতে কাপা কাপা হাতে তুলে নেয়, তাতে লেখা, হঠাৎ দেখলাম আপনার আত্মা অন্যের বুকে ঠাঁই নিয়েছে। সেই ঘটনার বেদনায় আমার শরীর থেকে প্রাণ নিয়েছে। আমার নয়, আপনার সত্তার। এরপর লেখা, আমাদের পুচকোটা এতক্ষণে নিশ্চয়ই সে আপনার হাতে। ওর বয়স 3 মাসের কম, ছেলে কি মেয়ে তা জানি না। এক পলক তাকিয়েছি শুধু, খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সাহস হয়নি। তবে তার নাম দিয়েছি আমি শখ, শেহজাদ মিঠির শখ। আর আমার সেই শখের ফুলদানিতে সুখের ফুল রাখতে পারলাম না শেহজাদ। বুক চেপে ধরল শেহজাদ। ক্রমশ তার শ্বাস বন্ধ হয়ে আসছে। সুফিয়া বেগম বাহুতে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, এসব কি শেহজাদ? কিভাবে হলো এইসব? সব দোষ আমার, সব আমার দোষ। আমি যদি তখন একটা স্টেপ নিতাম তাহলে আজ এমন কিছু হতো না। কি বলছিস? কি হয়েছিল? কিছু লুকালো না শেহজাদ মায়ের কাছে, এক এক করে সব বলে দিল। আচমকা কষি একটা থাপ্পড় মারলেন তিনি। স্তব্ধ হয়ে মায়ের দিকে তাকালো শেহজাদ। খুনি খারাপ সময় যে পাশে থাকে সেই তো যোগ্য নারী। তোর এমন একটা দুঃসময়ী মেয়েটা ছায়ার মতো তোর পাশে ছিল, আর তুই কিনা একটা চরিত্রহীনা মেয়ের জন্য এমন করলি। তোকে ত্যায্য পুত্র করলাম, থাক তুই ওই চরিত্রহীনা মেয়েটাকে নিয়ে। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল শেহজাদ। শেহরিন এবং শফিক সাহেব তাচ্ছিল্য করল শেহরিন। এতদিন আমি গর্ব করে বলতাম আমার ভাই পৃথিবীর সেরা ভাই, আমার ভাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। আজ বুঝতে পারলাম আমার ভাই প্রকৃত একটা খুনি। তোমাকে ভাই বলে পরিচয় দিতেও আমার ঘৃণা করছে। আমি ঘৃণা করি তোমাকে। বেরিয়ে গেল শেহরিন। এখানে আর এক মুহূর্ত থাকবে না সে। এতদিন মিঠির জন্যই ছিল। মিঠি মেয়েটা বিরাট বড়লোকের সন্তান। বয়সের তুলনায় মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী, মার্জিত এবং অহংকারী। কোনো অহংকারী নেই মেয়েটার মধ্যে। ভীষণ মিশুক মেয়ে, এই অবধি খারাপ কোনো দিক পাওয়া যায়নি। এছাড়াও বুদ্ধিমতী একটা মেয়ে, তা না হলে 4 কোটি টাকার স্কলারশিপ কেউ পায়? সে মেয়েটাকে কিনা একটা চরিত্রহীনা মেয়ের জন্য কষ্ট দিল তার ভাই। লজ্জায় অপমানে দুঃখে কষ্টে রুমে ঢুকলো ব্যাগ গোছাতে। এখনই রওনা দিবে সে। এতক্ষণ নীরব ছিল শফিক সাহেব। ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট পায় স্বামীর বদ ব্যবহারে। আমি খুবই বদ মেজাজি, কিন্তু কেউ কখনো বলতে পারবে না আমি তোমার মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি। আর একটা সত্য কথা কি জানো, আগলে রাখা জিনিস আয়ত্তের বাইরে চলে গেলে তখন আর সেটা নিজের থাকে না। কিছু বলতে পারলো না শেহজাদ। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন, কদর করতে না জানলে নসিব থেকে উঠে যায় অনেক কিছু।
বুকে হাত দিয়ে বসে রইল শেহজাদ। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। রুম থেকে চিৎকারের শব্দ শুনতে ছুটে যান শফিক সাহেব। সুফিয়া বেগম হার্ট অ্যাটাক করেছেন। রাত বাজে প্রায় 10:30। ল্যাব থেকে বাসায় ফিরে স্টাডি রুমের পাশ দিয়ে যেতে হঠাৎ পিয়ানো বাজানোর শব্দ শুনতে পাই আবরিশাম। আচমকা পা জোড়া থেমে যায় তার। পিছু ফিরতে দেখলো তার পিছনে আফওয়ান দাঁড়িয়ে আছে। ভুরু কুচকালো আবরিশাম। তুমি এখানে কি করছো? হাসপাতাল থেকে ফিরলাম সবে। পিয়ানো বাজাই কে? জানি না। অনবরত পিয়ানো বাজিয়ে যাচ্ছে কেউ। আবরিশাম জানে এভাবে কে পিয়ানো বাজায়, আর এটা তো সেই শিখিয়েছে। এত মন খারাপ কিসের? বিবি করে বলো আবরিশাম। তুমি জানতে আসবে? না, তবে ড্যাডকে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার সময় দেখলাম। কখন? সকালে। এখন বলছো আমায়? জোরে ধমকে উঠল আবরিশাম। সে এসেছে। স্টাডি রুমে ঢুকতে দেখলো সত্যি তার কথা সঠিক। আবরিশামের পিছে আফওয়ানও ঢুকলো। গুটি গুটি পায়ে এগিয়ে যায় আবরিশাম। দুজন মানুষের ছায়া এবং ভারী শ্বাস টেনে পেতে পিয়ানো বাজানো বন্ধ করে মাথা তুলে তাকায় মিঠি। আবরিশামকে চোখের সামনে দেখতেই ঘাবড়ে যায়। আতঙ্কিত হয়ে উঠল সমস্ত চোখ মুখ। মন খারাপ কেন? পকেটে এক হাত ঢুকিয়ে একটু ঝুঁকে বসলো। পড়ল। শ্বাস আটকে রইল মিঠি, যেন সে তার জমের সামনে উপস্থিত হয়েছে। জমি তো। বলো। গম্ভীর তার স্বর। এমনি। মিঠির যখন খুব মন খারাপ থাকে তখন সে পিয়ানো বাজায়। মিঠির দিকে তাকায় আবরিশাম। এই তো মাস 7-8 হবে মেবি মেয়েটাকে দেখে এলো, অর্থাৎ 15-17 বছর পারতের সময়। কত পরিবর্তন হয়েছে এই কয়টা মাসে, এখনো বছর কয়নি। হিসেব করলে 18 বছর পূর্ণ হতো, এখনো মিঠির 3.5 মাস বাকি। কিন্তু শরীরের দিকে তাকাতেই কেমন বিবাহিত মহিলাদের মতো লাগছে, আবার কেমন রুগ্নও লাগছে। হঠাৎ এত পরিবর্তনের মানে বুঝতে পারল না আবরিশাম। নীরবতা ভাঙল। ভয় পাচ্ছ? না। তো গলা কাঁপছে কেন? শ্বাসগুলো মিঠির নাকের ডগায় টেনে নিতেও কষ্ট হচ্ছে। পৃথিবীতে তোমার জম তো আবরিশাম। কাঁপতে লাগলো মিঠি। এটা ঠিক যে পৃথিবীতে যদি কাউকে ভয় পাই তার নাম আবরিশাম ভাইয়া, আর আবরিশাম তার জম। ক্যালিফোর্নিয়া এসেছো অথচ জানালে না? এত দুঃসাহস! শ্বাস আটকে তাকিয়ে রইল মিঠি। মিঠির মুখোমুখি দাঁড়ায় আবরিশাম। মিঠিও উঠে দাঁড়ায়। বাঁকা হাসলো আবরিশাম। এত সুন্দর মেয়ে, এর মুখে ভয় কি মানে? কিন্তু মেয়েটা তাকে দেখা মাত্র কেমন আতঙ্কিত হয়ে আছে। আজ মনে হচ্ছে একটু বেশি। আরও 2 কদম এগিয়ে আসে আবরিশাম। কাঁপছো কেন? বুঝতে পারলো না আবরিশাম। মিঠি তাকে জমের মতো ভয় পায়, এটা ঠিক, কিন্তু তাই বলে আজকের ব্যাপারটা অস্বাভাবিক লাগছে। গালে কপালে হাত রাখলো। না, সব ঠিক আছে। মিঠির বা হাতটা তুলতেই টান দিয়ে সরিয়ে নিতে চায় মিঠি। তার পূর্বে শক্ত করে ধরে ফেলো আবরিশাম। হাতের দিকে তাকাতে দেখলো তার দেওয়া মিঠির অনামিকায় থাকা রিংটা মধ্যমায়, আর অনামিকায় আরেকটা রিং। বুড়ো কুচকালো আবরিশাম। কার এমন দুঃসাহস আমার দেওয়া রিংটা সরিয়েছে? মিঠি ইচ্ছে করছে মাটির তলে ঢুকে যেতে। তার বিয়ের কথা আবরিশাম জানে না, জানলে বোধহয় তাকে এখন পুঁতে ফেলবে। নিভু নিভু চোখে তাকালো মিঠি। বলো কার এমন দুঃসাহস? অতিরিক্ত ভয়ে জ্ঞান হারালো মিঠি। ধরে ফেল আবরিশাম। 2 কদম এগিয়ে এলো আফওয়ান। অসন্তুষ্ট হলো সে। কি করতে চাইছো তুমি? সেন্স হারালো কেন? আসতে না আসতে শুরু করে দিয়েছো। কি করেছি? ভয় দেখে কথা বলছো কেন? স্বাভাবিকভাবে কথা বলা যায় না? কানে করে মারবো একটা? চুপ হয়ে যায় আফওয়ান। পালস চেক করলো। পালস কম চলছে, ওর রুমে নিয়ে যাও। পাজকলে তুলতে গল গল করে রক্ত পড়তে লাগলো। আতঙ্কিত হলো 2 ভাই। এটা কি হলো? হাসপাতালে নিয়ে চলো। প্রথমে দেখেই সুবিধার মনে হয়নি, রুগ্ন দেখাচ্ছিল। আর তুমি তো ওর জম, তোমাকে দেখলে ওর কলিজা শুকিয়ে যায়। তপ্ত শ্বাস পেল আবরিশাম। মিটিকে নিয়ে হাঁটা ধরলো। গাড়িতে তুলতে আহসান সাহেবের গাড়িটা এসে থামলো গেটের সামনে। আবরিশামের কোলে মিঠিকে দেখতেই আতঙ্কিত হলেন তিনি। বলেই ফেলেন, জমের থাবায় পড়েছে মেয়েটা, আর রক্ষা নেই। আবরিশাম বসতে গাড়িটা চলতে শুরু করলো। আহসান সাহেব ফলো করলেন। চিন্তায় অস্থির হয়ে উঠলেন তিনি। মিঠির বিয়ের বিষয়টি আবরিশাম কিভাবে
নিবে জানেন না তিনি। খুব বর্ষর একটা পোলোয় আসতে শুরু করেছে তার টের পাচ্ছেন। এসি গাড়িতেও ঘামতে লাগলেন সামনে। ছেলের মুখোমুখি হবেন কীভাবে, সেই দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠলেন। অ্যাডমিট করা হলো মিঠিকে। ইমার্জেন্সি ট্রিটমেন্ট শুরু হলো। মিঠি ঘুমিয়ে আছে বেডের উপর। আহসান সাহেবের সাথে মিঠির বিষয়ে সব কথা সেরে কেবিনে এসে ওকে চেক আপ করলেন ডক্টর। ওর ফাইলগুলো চেক করলেন। আবরিশাম করিডোরে দাঁড়িয়ে রয়েছে, আফন ডক্টরের পাশে। মিঠির ফাইলগুলো চেক করতে কেমন দ্বিধাগ্রস্ত দেখালো তাকে। আবরিশাম এসে সবার পিছনে দাঁড়ায়। কেউ খেয়াল করলো না তাকে। চিন্তিত মুখে হুট করে ডক্টর বলে ফেললেন, ওর অসুস্থতার কথা আমাকে জানায়নি ডাক্তার। ডক্টরের দিকে তাকাই আহসান সাহেব সহ সবাই। চমকে উঠল বাপ ছেলে তিনজনে। আফন বলল, মিসক্যারেজ মানে? কথা পারল না আফন। আহসান সাহেব জানেন না এসব কিছু, আর মিঠু এই ব্যাপারে জানেনি। কাকে বিশ্বাস করবেন তিনি? ওনার কাছে লুকানোর বিষয় এটা। পিছু ঘুরতে দেখলো লাল লাল চোখ করে তাকিয়ে আছে আবরিশাম। ভরকে গেলেন তিনি। তুমি এখানে কি করছো? মিঠি কি রেপ হয়েছে? বলছি বাসায় যাও। টান দিয়ে ফাইলগুলো নিয়ে নিল আফনের হাত থেকে। দ্রুত নজর বুলিয়ে যা বোঝার বুঝলো। আপনার সাথে কথা আছে আহসান সাহেব। বেয়াদব ছেলে, আমি তোমার পিতা হই, সম্মান দিয়ে কথা বলো। আমি সম্মান করতে জানি না। চেঁচালেন ডক্টর। আহসান সাহেব আমার সাথে আসুন, আপনার সাথে অনেক হিসেব নিকেশ বাকি। কথাটা বলেই পেরিয়ে এলো আবরিশাম। আহসান সাহেবকে সবকিছু আজই জবাবদিহি করতে হবে। একজন সফল বিজনেসম্যান আহসান সাহেব। পৃথিবীর সবাই সম্মান করলেও বড় ছেলের কাছে তিনি যোগ্য সম্মানটুকু পান না। এদিকে মিঠি আবেগের বশে উল্টাপাল্টা কাজ করে বসে আছে। এখন সবকিছুর জবাবদিহি ওনাকেই করতে হবে। মিঠির উপর অসন্তুষ্ট হলেন তিনি। মিঠি তো জানতো আবরিশামের সাথে তার। কেবিন থেকে বেরিয়ে এলেন আহসান সাহেব। ছেলেকে এড়িয়ে অন্যদিকে যেতে নেয়। সামনে দাঁড়ালো আবরিশাম। ভয় পাচ্ছেন? তুমি বাঘ না ভাল্লুক? পালাচ্ছেন কেন? মুখ সামলে। তাচ্ছিল হাসলো আবরিশাম। ঘুড়ির সুতোটাকে কিছুটা ঢিল দিয়েছিলাম ড্যাড, তাও আপনার কথায়। আর আজ সেই ঘুড়ি মুখ থুবড়ে মাটিতে পতিত হয়েছে। এ টু জেড সব বলুন। তোমাকে কোনো বিষয়ে এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই আমি। মুখ থুবড়ে মাটিতে পতিত হওয়া ঘুড়িটার সর্বনাশের মূল কারণ তো আপনি। আপনার জন্যই তো ঢিল দিলাম। যার কথা তার থেকে জেনে নিও। আগে আপনি বলবেন, তারপর মুখ থুবড়ে মাটিতে পতিত হওয়া ঘুড়িটা এক্সপ্লেনেশন দেবে। মৌনও রইলেন আহসান সাহেব। ছেলের চোখের সামনে থেকে আড়াল হতে চাইলেন আহসান সাহেব। যতক্ষণ ওনাকে দেখবে ততক্ষণই এমন করবে। খুবই নাছোড়বান্দা ছেলে আবরিশাম, তবে সেটা কেবলই বাবার বেলায়। তোমাকে জন্ম দেওয়াটাই আমার বড় পাপ ছিল। প্রশ্নের উত্তর এটা ছিল না ড্যাড। পায়ের উপর পা তুলে বসলো আবরিশাম। আই এম টায়ার্ড, আই ওয়ান্ট টু টেক আ রেস্ট। করিডোরে থাকা একটা চেয়ারে বসলেন আহসান সাহেব। গার্ড। ইয়েস স্যার। ওর বিষয়ে সব খোঁজ নাও, সব জানতে চাই। ওকে স্যার। যা হয়েছে হয়েছে, সব বন্ধ করো। কি হয়েছে? মেয়েটা অসুস্থ, শান্ত থাকো, সিন ক্রিয়েট করো না। তুমি যথেষ্ট ম্যাচিউর ছেলে। আফন আসতেই ইশারা দিলেন। আশ্বাস দিল সে। আবরিশামের পিছে যেতেই কৌশল অবলম্বন করে মাথার উপর দিয়ে ওকে নিজের উপর ফেলল। ওর হাতে থাকা সুইটা নিয়ে হুট করে ওর গলায় পুশ করতেই কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। বাঁকা হাসলো আবরিশাম। বলদ, এটা কি করলে? ঘুম পাড়িয়ে দিয়েছি। আবরিশাম তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ ও দৃষ্টি এড়ানো যায় না। আফনের গালগুলো টিপে দিয়ে বলল, গার্ড। জি স্যার। আমার কোলে শুয়ে শুয়ে গাছাটা ঘুমাচ্ছে, বাসা নিয়ে যাও। চশমা খুলে নিল আফনের চোখ থেকে। গার্ডের হাতে দিল, আরেকজন তুলে নিল কাঁধে। আপনিও কি আপনার ছোট ছেলের মতো ঘুমাবেন ড্যাড, নাকি বাসায় ফিরবেন? বললেন তো টায়ার্ড। ফাইজলামো বন্ধ করো, আমি থাকবো। বুঝতে পেরেছি।
আপনারও ঘুমানোর শখ হয়েছে। গার্ড, আরেকটা শুই নিয়ে এসো, ড্যাড ঘুমাবে। এই একদমই না। বলতে বাকি অর্ধেক ওনার শরীরে দিতে উনিও ঘুমিয়ে পড়লেন। তপ্ত শ্বাস ফেল আপিসাম। দুজনকে নিয়ে গেল বাসে। সারাত ওভাবেই বিধ্বস্ত অবস্থায় বসে রইল। ফাইলগুলোর দিকে যতবার দৃষ্টি যাচ্ছে ততবারই বিধ্বস্ত লাগছে। ল্যাপটপে চেক করে দেখলো কোথাও মিঠি বিয়ের সংক্রান্ত সার্টিফিকেট অথবা কোনো ডেট পায়নি। তাহলে প্রেগনেন্ট হলো কি করে? সে আসার পর থেকে কি হয়েছিল মিঠির সাথে সব জানতে হবে। দেখবি লাল টুকটুক বর আসবে তোর। তোমার মতো? ধুর বোকা, আমার মতো হবে কেন? আমি কি একটা ছেলে হলাম নাকি? তাহলে তুমি কি? আমি মানুষ। ও ছেলে না? ফোলা ফোলা গালগুলো টিপে দিল আপিসাম। ছেলেও? ও খুব। আচ্ছা পুচকি, বলতো আফওয়ানকে তোর কেমন লাগে? খুবই কিউট। কিউট? একদম রসগোল্লার মতো। রসগোল্লা? আফওয়ান ভাইয়া মানে রসগোল্লা। আর তুই কি সেটা জানিস? না তো, আমি কি? মিষ্টি? খিলখিল করে হেসে উঠল ছোট্ট আদুরে মিঠি। মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে আপিসাম, চিন্তা করে কবে বড় হবে মেয়েটা। হ্যাঁ ঠিক বলেছ, আমি সত্যি একটা মিষ্টি। শুধু মিষ্টি না, মিষ্টি পরি। ওয়াও, ভেরি নাইস নেম। মৃদু হাসে আপিসাম, বারবি কাটের মাথার চুলগুলো এলোমেলো করে দিল। আচ্ছা মিষ্টি পরি, একটু বলো তো আমাকে কেমন লাগে? ভালো। শুধু ভালো? একটু একটু ভালো। ছোট্ট ছোট্ট আঙ্গুলগুলো দেখিয়ে বলল ছোট্ট মিঠি। আর আফওয়ানকে? কিউট। আমাকে? ভালো। খুব কষ্ট পায় আপিসাম। আমাকে কিউট বলা যায় না? একদমই না। কেন? কারণ এটা তোমার সাথে যায় না। কেন? আর কেন মানে? তুমি তো সাফওয়ান ভাইয়ার মতো শান্ত না, ঘাড়তারা, বদমেজাজি, খুব খারাপ। মামার কথা শোনো না, কারো কথা শোনো না, আমাকে সারাক্ষণ বকাবকি করো, মারো, কথায় কথায় পানিশমেন্ট দাও। তুমি হচ্ছ ঝাঁঝ, লবঙ্গ আর একটা মাস্তান। কার সাথে মাস্তানি করলাম? পুতুলের মতো দেখতে ছোট্ট মিঠির দিকে তাকিয়ে রইল আপিসাম। আচ্ছা, তোমার কেমন মেয়ে পছন্দ? বোকা শোকা। চালাক মেয়ে না? একদমই না। আচ্ছা, তুমি কেমন মেয়ে চাও? আয়না ছাড়াই সোজা টিপ পড়তে পারবে যেইবে। আর? আমার সাহায্য ছাড়া একা শাড়ির কুচি ঠিক করতে পারবে না। আর কিছু? বলছো না কেন? আমি বললে কাজল পড়বে সে। এটুকুই? বিজ্ঞদের মতো ভান করলো ছোট্ট মিঠি। আচ্ছা, তোর কেমন ছেলে পছন্দ? বুক ফুলিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলবে আমি তোমায় ভালোবাসি, অমন সাহসী ছেলে। তুই তো খুব পেকে গেছিস বুড়ি। হঠাৎ ফজরের আজান হলো। সম্বিত ফেল আপিসামে, প্রলম্বিত একটা দীর্ঘশ্বাস ফেল। বুকটা হু হু করছে। মিঠির দিকে তাকালো। কি আরাম করে ঘুমোচ্ছে মেয়েটা। প্রশ্নগুলোর উত্তরের তাড়নায় অস্থির হয়ে উঠল আপিসাম। দ্রুত বেরিয়ে যায় কেবিন থেকে। তার মস্তিষ্ক ঠান্ডা করতে হবে। সকাল প্রায় 9টা। কায়নাত কাজিন চৌধুরী এলেন হসপিটালে। দেখলেন বেডের সাথে হেলান দিয়ে বসে আছে মিঠি। সামনে ব্রেকফাস্ট দেওয়া হাতে করে আনা বক্সটা রাখলেন। গুড মর্নিং। চোখ তুলে তাকায় মিঠি। দেখলো গম্ভীর মুখ ওনার। মলিন হাসলো। গুড মর্নিং। ঘুম হয়েছে? কেমন লাগছে এখন? ফাইন। ব্রেকফাস্ট করনি যে? করব। রাতে ডিনার হয়নি তোমার? হটপট খুলে খাবার বের করে খাওয়াতে লাগলেন মিঠিকে। হসপিটাল আছে তোমার? আছে, আজ যাব না। কেন? তোমার কাছে থাকবো। ব্রেকফাস্ট খাইয়ে মেডিসিন খাইয়ে দিলেন। হঠাৎ আহসান সাহেব এবং আফওয়ান এসে ঢুকলো কেবিনে। মাথা নোয়াই মিঠি। কিছু বললেন না। মিঠি উপর কিছুটা রাগ তিনি। আবেগী হয়ে সুন্দর একটা জীবন অল্পের জন্য নষ্ট করে দিল মেয়েটা। এই যুগে এত বোকা মানুষ হয় নাকি? অবশ্যই তিনি মৃত বোনের শেষ স্মৃতির খারাপ চান না। গোপনে দীর্ঘশ্বাস ফেলেন। হুট করে কোত্থেকে আবিসাম এসে ঢুকলো কেবিনে। ঘাবড়ে গেল মিঠি। আবিসামকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। চুলগুলো কেমন উস্কো খুস্কো, চোখগুলো লাল। রাতে ঘুমায়নি বোধহয়। ভয় পেয়ে আতঙ্কিত হলো মিঠি। দুহাত শক্ত করে জড়িয়ে ধরল মামুনিকে। মুখটা ধরপড় করছে। ঘটনাটাও বুঝতে পারল সবাই। গলা পরিষ্কার করে আহসান সাহেব বলেন, কোথায় ছিলে? বলার প্রয়োজন মনে করছি না। আজ ল্যাবে যাবে না? কাজ নেই তোমার? তাও বলার প্রয়োজন মনে করছি না। অসভ্য।
বিগড়ে যাওয়া ছেলে রাগান্বিত হলেন তিনি। আবরিশামের কিছু এলো গেল না। কায়নাত কাজিন চৌধুরী বলেন, আবরিশাম, তুমি বাসায় ফিরো। সারা রাত হসপিটালে ছিলে, অসুস্থ হয়ে পড়তে পারো। তোমার রেস্টের প্রয়োজন, সেই সাথে মাথাটাও ঠান্ডা করার প্রয়োজন। তার আগে ওর থেকে কিছু কথা জানার প্রয়োজন। সব জানতে পারবে। এখন বাসায় ফিরো, অধৈর্য হইও না, এটা সুফল বয়ে আনে না। ওয়েট করতে পারছি না মম। আবরিশাম, একদম চেঁচাবে না। দু কদম এগিয়ে এলো আবরিশাম। আরও জোরে মামুনিকে খামচে ধরল মিঠি। সত্যি তার খুব কান্না পাচ্ছে। কাল না হয় অসুস্থ হয়ে পড়ার কারণে বেঁচে গিয়েছে, এখন কি করবে? শুকনো ঢোক গিল। শক্ত করে মিঠির হাত থেকে মাকে ছাড়িয়ে সরিয়ে দিল আবরিশাম। মামুনি বলে চেঁচিয়ে উঠল মিঠি। কি শুরু করেছো আবরিশাম? প্রত্যুত্তর করল না মায়ের কথাই। আবরিশাম এমনই, গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করে না। ফেস টু ফেস হলো মিঠির। আটকে উঠে পিছিয়ে গেল সে। আবরিশামের চোখে মুখে আগ্নেয়গিরি দেখা যাচ্ছে। টেল মি হাউ ইউ গট প্রেগন্যান্ট। বর্ত চোখে তাকালো মিঠি। আমার দিকে তাকিয়ে থাকতে বলিনি। খুব শান্ত স্বর আবরিশামের, মনে হচ্ছে ঝড় আসার পূর্বাভাস। তোমায় শান্ত থাকতে বলেছি এবং বাসে যাও। অহেতুক সিনক্রেট করছো। মেজেস্টিক। শান্তি পাচ্ছি না ড্যাড। শান্ত থাকবো কিভাবে? ও আমাকে জোকের মতো চুষে নিঃশেষ করে দিয়েছে। ভালো লাগছে না আহসান সাহেবে, কি যে হচ্ছে এইসব। এতদিন যেটার জন্য ভয় পাচ্ছিলেন সেটাই হবে বোধহয় এখন। মিঠের এই আবেগকে প্রশ্রয় দেওয়া কোনো প্রলয় শুরু হবে জানেন না তিনি। সেদিন ডিভোর্সটা হয়ে গেলে এত কিছু হতো না। বিয়ের খবরটা আবরিশামের কানে যেত না। ওটা আজীবন ছেলের কাছেই গোপন রাখতেন তিনি। মিঠির অতিরিক্ত চালাকি এবং আবেগ প্রবণতাকে প্রাধান্য দেওয়ার কারণে পরিস্থিতির আজ নাগালের বাইরে। আর এই শেহজাদ নামক ছেলেটাও ভীষণ চালাক। ছোট মেয়েটার ব্রেনকে এমনভাবে ওয়াশ করেছে যে মেয়েটা তখন আপন মামাকে গুরুত্ব না দিয়ে তার প্রতিটি কথাকে সায় দিয়েছে। এইরকম বড়লোকের মেয়ে পেলে সব ছেলেই মাথায় তুলে রাখতে চাইবে। অন্যদিকে মেয়েটা আবার সুন্দরীও। ব্যাপারটা মিটিকে বোঝানো গেল না। কত মানুষ কত রকম ব্যবহার করতে চাইবে, সুযোগ লুফিয়ে নিতে চাইবে। এত ব্রিলিয়েন্ট একটা মেয়ে হয়েও কেন বুঝলো না মিঠি? সত্যি মিঠিকে খুব বিরক্ত লাগছে ওনার। মিঠির জন্যই তো এখন ওনাকে সাফার করতে হবে সব। চিন্তায় প্রেশার হাই হতে লাগলো ওনার। এসির মতো সমানে ঘামতে লাগলেন। তাণ্ডবটা ঠিক কার উপর দিয়ে যাবে বুঝতে পারছেন না তিনি। Whose child was it? শক্ত করে ধরে কাছে টেনে এনে মিঠির চিবুক তুলে ধরল। টুপ টুপ করে জল গড়িয়ে পড়তে লাগলো মিঠির চোখ বেয়ে। সরতে নাই মিঠি, সরতে দিল না, শক্ত করে ধরল। ন্যাকামি করো না। I don't like this. Whose is the child? Tell me fast. Time is wasting. ভর্ত এবং কম্পিত গলায় পড়ল। আমার মাথা ঠান্ডা রাখলো আবরিশাম। Have you been raped? মাথা নাড়ল মিঠি। So? আমতামতো করতে বলতে লাগলো। If you are not raped, so how come the baby in your uterus? চুপ রইল মিঠি। ধৈর্য হারলো আবরিশাম, তবুও শান্ত রইল। Are you in a relationship with someone? এবারে মাথার নাড়ল মিঠি। নিজেকে শান্ত রাখলো আবরিশাম। টিনেজ মেয়ে, জড়াতেই পারে। আবেগের বয়স এখন, কাউকে ভালো লাগতেই পারে। অসম্ভবের কিছু নেই। আরও শহরের মধ্যে অ্যালোন লাইফ লিড করেছে। শাসন করার মতো মুরব্বী কেউ ছিল না। কিন্তু ওর ফ্রেন্ডরা আভিজাত ফ্যামিলি মেয়ে এবং আবরিশাম যতটুকু জানে ওরা কেউ খারাপ না। আজে বাজে রিলেশন নেই কারোর। সবগুলো মেয়ে কিন্তু পড়াশোনা এবং ক্যারিয়ার করা সম্পর্কে সিরিয়াস। আচ্ছা, এই অনন্যা মেয়েটাও তো তাকে কিছু জানেনি। অবশ্য জানাবে কিভাবে? ফোন নাম্বারই তো নেই। এমনও তো হতে পারে মিঠির নিষেধাজ্ঞা ছিল। কেমন রিলেশন? এই পর্যায়ে এবার শব্দ করে কেঁদে উঠল মিঠি। সত্যিটাই বলো, তোমাকে কিচ্ছু করব না। মিথ্যা বললে পানিশমেন্ট পাবে। হ্যাঁ, আমি বিয়ে করেছি। থমকে যায় আবরিশাম। আফওয়ান মাথা নিচু করে ফেললেন। আহসান সাহেব ঘৃণাভরা দৃষ্টিতে তাকান কায়নাত কাজিন চৌধুরী। জোকের মতো চুষে চুষে খেয়ে এভাবে ঠকাতে পারলে আমার ছেলেটাকে? রিয়াক্ট করতে ভুলে যায় আবরিশাম। Mom, shut up. Only I will say about this. None of you interfere. I see that. ফের মিঠির চিবুক তুলে ধরল। Don't you know your angles to me? মাথা নাড়ল মিঠি।